হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা যারা আগের ভিডিও পর্যন্ত দেখেছো তারা জানো যে নেক্সট ভিডিওতে চোখ নিয়ে আলোচনা করার কথা ছিল, এবং আমাদের এই ভিডিওতে অবশ্যই দেখি বুঝতে পারছো চোখ নিয়ে আলোচনা হবে। তো আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে, মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, তার মধ্যে আমাদের ক্লাস 10-এর সিলেবাসে শুধুমাত্র চোখ নেই রয়েছে, বাকি অংশগুলো নেই। তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ হলো চোখ। তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্টারনেটিভ ইয়ারে চোখ আঁকতে দেয়, এবং তোমাকে 3টে বা 4টে বা 5টা তোমাকে বলে দেবে অংশ, সেই অংশগুলোকে তোমায় এঁকে মার্ক করতে হবে। সমস্ত অংশ মার্ক করার দরকার হবে না, তোমাকে একদম পার্টিকুলারলি বলে দেবে 4-5টা অংশ বলে দেবে চোখের, এবং সেই 4-5টা অংশকে তোমাকে মার্ক করতে হবে। জেনারেলি 5 নম্বরের কোশ্চেন হিসেবে থাকবে, তো বুঝেই নাও চোখটাকে আঁকতে হবে, 5টা পয়েন্ট থাকবে, সেই 5টা পয়েন্টকে ফিগার আউট করতে হবে। এই জিনিসটি আসছে তোমাদের, তো প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা আর কি। এবং পাশাপাশি বিভিন্ন রকমের কোশ্চেন এখান থেকে বিভিন্ন অংশের কাজ আসতে পারে, শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে। ওভারঅল ব্যাপার হলো চোখটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেইভাবে কিন্তু আমরা আলোচনা করব বা সেইভাবে বোঝানোর চেষ্টা করব। তবে খুব জটিল জায়গায় যে যাবো তা না, মোটামুটিভাবে সরল যতটুকুভাবে বোঝানো যায় আর কি তোমাদেরকে, সেইভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই চোখ মোটামুটি একটা আঁকা হয়েছে আর কি। হ্যাঁ, তো এরপরে দেখো, আমরা প্রথমেই বলি যে আমাদের যে দুটো চোখ রয়েছে, অবশ্যই মানুষের চোখ নিয়ে আলোচনা হচ্ছে এখানে। আমাদের যে দুটো চোখ রয়েছে, এই চোখগুলো মস্তিষ্কের যে হাড় রয়েছে, সেই হাড়গুলো একটা প্রকোষ্ঠ তৈরি করেছে। সেই প্রকোষ্ঠের মধ্যে রয়েছে 6টা মাসেল রয়েছে, যারা এই চোখগুলোকে এই অক্ষি কোঠরের মধ্যে আটকে রেখেছে। তার মানে আমরা যদি একটু হাত দিয়ে দেখি, দেখবে আমাদের এই চারিপাশে একটা শক্ত অংশ পাচ্ছি বা হাড় পাচ্ছি, যার মধ্যে কিন্তু একটা ক্যাভিটি বা গর্ত পাচ্ছি। তোমরা যদি কোনো কঙ্কালের মাথা যদি দেখো, তাহলে বুঝতে পারবে চোখের ওই দুটো জায়গায় গর্ত গর্ত হয়ে আছে, মানে ওই ক্যাভিটিটা আছে। এবং তার মধ্যে আমাদের যে চোখ আইবল, সেই আইবলগুলো সেট করা আছে, এবং 6টা মাসেল দিয়ে, প্রত্যেকটার ক্ষেত্রে 6টা মাসেল দিয়ে আইবলটাকে ভেতর দিকে টেনে ধরে রেখেছে, যাতে আমাদের চোখটা নর্মালি কোনো ইয়েতে সামনের দিকে এগিয়ে আসতে পারে, নড়াচড়া করতে না পারে, কোনো কিছু মুভমেন্ট করতে না পারে, এক জায়গায় ফিক্স থাকে, সেই জন্য এটাকে করে রেখেছে। আমরা আমাদের চোখের সামনে যে অংশটা দেখতে পাচ্ছি, সেটা মাত্র 6 ভাগের 1 ভাগ। আমরা 5 ভাগ, মানে 6 ভাগের 5 ভাগই আমরা দেখতে পাই না, সেটা অক্ষি কোঠরের মধ্যে রয়েছে। তার মানে আমরা যে অংশটুকু দেখছি, সেই অংশটুকু হলো শুধুমাত্র এইটুকু। এই অংশটুকু আমরা চোখের সামনের দিকে দেখতে পাই। মোটামুটিভাবে করা হয়েছে, যেখানে 6 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে আর 5 ভাগ দেখা যাচ্ছে না, সেটা আমাদের পিছন দিকে যে আই বলে যে সকেট রয়েছে, সেই সকেটের মধ্যে ঢোকানো রয়েছে বা লুকানো রয়েছে। দেখো, এই যে চোখের টোটাল অংশটা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো অক্ষি গোলক বা আই বল আর কি, যেটাখানে আমরা টোটাল চোখটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে অ্যাক্সেসরি পার্ট রয়েছে, অনেক অ্যাক্সেসরি পার্ট রয়েছে। যে অ্যাক্সেসরি পার্ট মানে হলো আনুষঙ্গিক অঙ্গ, যেখানে চোখের ক্ষেত্রে হেল্প করছে, বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজম বা সংরক্ষণ বা বলতে পারো প্রতিরক্ষা, সংরক্ষণ বলবো না, প্রতিরক্ষার ক্ষেত্রে হেল্প করছে আমাদের চোখটাকে। তো মেন পার্টটাকে আমরা আগে বুঝি, তারপরে আস্তে আস্তে অ্যাক্সেসরি অর্গান যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, এই যে আইবলটার কথা বলা হচ্ছে, 3খানা লেয়ার রয়েছে, 3টে লেয়ার রয়েছে। একদম বাইরের দিকে যে লেয়ার, তার নাম স্ক্লেরা। তো প্রথমেই পয়েন্ট আউট করাতে পারে তোমাকে দিয়ে যে স্ক্লেরা, ছবি এঁকে বললো যে একটি চোখের ছবি আঁকো এবং তারপরে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, দিয়ে 1 নম্বরে দেওয়া আছে স্ক্লেরা। তো সেক্ষেত্রে একদম বাইরের দিকে যে লেয়ার, 3টে লেয়ার আছে, স্ক্লেরা, তারপর কোরয়েড, তারপর রেটিনা। স্ক্লেরা যেটা রয়েছে সেটা হলো বাইরের ফাইব্রাস লেয়ার, তন্তুময় আবরণ, যে আবরণটা অবশ্যই ট্রান্সপারেন্ট নয়, স্বচ্ছ নয়। তো বিষয়টা হলো যে এই স্ক্লেরা লেয়ার, বাইরের দিকের ফাইব্রাস, মানে চোখটাকে একটা নির্দিষ্ট শেপ দিয়েছে, পাশাপাশি চোখটার ক্ষেত্রে যে সুরক্ষা, সেই সুরক্ষা প্রদান করছে। মানে সুরক্ষা মানে কোনো জার্মস বা হ্যানত্যান এসবের বিরুদ্ধে বলিনি, সুরক্ষা মানে হলো
বাইরের দিক থেকে যাতে কোনো আঘাত না লাগে বা এই ধরনের ব্যাপারটা, যে বাইরের ফাইব্রাস বা তন্তুময় একটি লেয়ার তৈরি করেছে, চোখটাকে সেই লেভেলে শক্ত করেছে আর কি। হ্যাঁ, তো এই স্ক্লেরা সামনের দিকে যখন আসছে, দেখো এখান থেকে যখন আসছে একদম সামনের দিকের পোর্শনে, সেটাই তৈরি করেছে কর্নিয়া। এটা কিন্তু স্বচ্ছ, এটা ট্রান্সপারেন্ট না হলে আলো কখনোই কিন্তু চোখ দিয়ে প্রবেশ করবে না। তার মানে আমরা স্ক্লেরা যেটা, সেই স্ক্লেরাটাই কিন্তু সামনের 1/6 অংশ, তখন কিন্তু আমরা কর্নিয়া বলছি। তার মানে ওই অংশটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে অ্যাজ এ কর্নিয়া। এরপরে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে, সেকেন্ড লেয়ারটার নাম রয়েছে কোরোয়েড লেয়ার। দেখো আমরা কালো রঙে রেখেছি। এই কোরোয়েড যে লেয়ার রয়েছে, সেই কোরোয়েড লেয়ারটা পিছন দিকের সব অংশটাকেই কভার করছে, পাশাপাশি সামনের দিকের অংশে যখন আসছে তখন সামনের দিকের অংশে এসে এখানে সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি তৈরি করেছে। যে সিলিয়ারি বডির সাহায্যে এখানে মাঝখানে যেটা রয়েছে সেটা হলো লেন্স, সেই লেন্সটাকে এখানে ধরে রেখেছে। তার মানে মাঝের যে লেয়ারটা, যেটাকে আমরা রক্তজালকপূর্ণ বলবো, রক্তজালকপূর্ণ একটি সেলের লেয়ার, যে লেয়ারটা অ্যাকচুয়ালি যার পিছন দিকটার নাম কোরয়েড হলেও সামনের দিকে যখন আসছে তখন সেই কোরয়েডই কন্টিনিউ হয়ে তৈরি করেছে সিলিয়ারি মাসেল, যার সাহায্যে দ্বি উত্তল একটি লেন্সকে লাগিয়ে রেখেছে চোখের সঙ্গে। এবং এই জায়গা থেকেই আইরিস বলে একটি অংশ এখানে তৈরি হয়েছে, যে আইরিসটা ঠিক করে দেয় কতটা পরিমাণে লাইট ভিতরে ঢুকবে, বা বলতে পারো বাইরে লাইট যেমন যেমন আছে ওকে কম বেশি করে নিয়ে, বাড়িয়ে কমিয়ে নিয়ে কতটা পরিমাণ লাইট চোখের মধ্যে প্রবেশ করালে ঠিক আমরা দেখতে পাবো, ঠিক ফোকাস আসবে, সেই ব্যাপারটা ঠিক করে দেয়। মাঝের যে জায়গাটা দিয়ে লাইটটা প্রবেশ করছে এটাকে পিউপিল বলা হয়, তারারন্ধ্র বলা হয়, পিউপিল। তার মানে আমরা একটু ভালো করে ভেবে দেখবে, আমরা চোখটার সাদা অংশ দেখতে পাচ্ছি, যে সাদা অংশটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কর্নিয়াটা দেখতে পাচ্ছি। এরপর মাঝখানে আমরা মণি দেখতে পাচ্ছি না, বলি চোখের মণি, মাঝখানে যে কালো অংশটা বা কাউরির ধরো এটা ব্লু কালারের হতে পারে। হ্যাঁ, কাউরির ক্ষেত্রে এটা কটা একটা রং, মানে একটা গ্রে বা ধূসর কালারের একটা রং হতে পারে। হ্যাঁ, যেমন বেড়ালের চোখের মতো একটা চোখ হতে পারে আর কি। তো কী জন্য হয় সেগুলো আমরা বলছি। তো এই যে কালারটা দেখছি আমরা, মাঝের যে কালো রঙের গোল অংশটা দেখতে পাচ্ছি, সেই অংশটার মাঝেও দেখবে একটা আবার গোল অংশ পাচ্ছি। সেই মানে গোলের মাঝে যে গোল অংশটা পাচ্ছি সেটা হলো মাঝখানে ছিদ্রপথ, পিউপিল, যে পিউপিলটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে লাইট। আর সেই পিউপিলটার চারিপাশে যে গোলটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আইরিসটা দেখতে পাচ্ছি, যার কালার জেনারেলি কালো, কখনো কখনো ব্লু। আইজ খুব কম হয়, খুব আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে তো খুবই কম লোকের আছে ব্লু আইজ। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো রয়েছে। দেখো 3Dতে ভাবতে হবে, একটু ভালো করে ভেবে দেখো, 3Dতে ভাবতে হবে, তোমাকে 3 ডাইমেনশনাল না ভাবলে বুঝতে পারবে না। এটা তো চোখের 2D ভিউ, সেকশনাল ভিউ করা আছে। তুমি এই জিনিসটাকে ভাবো, গোল করে ভাবো, সামনে থেকে রয়েছে, তার চারিদিক থেকে কিন্তু এই জিনিসটা রয়েছে। তুমি দেখছো এরকম, কিন্তু তোমাকে ভাবতে হবে এরকম। তার মানে চারিদিক থেকে এই লেয়ারটাকে এইরকম করে ভাবলে, মাঝখানে একটা ছিদ্রপথ যদি ছেড়ে দিই তাহলে সেটা হলো পিউপিল, আর এ কিন্তু চারিদিক থেকেই কমা বাড়া করতে পারে। তার মানে লাইটটা কতটা প্রবেশ করবে সেটা কিন্তু আইরিস ঠিক করে দেবে। মানে এ যদি ধরো প্রচুর লাইট আছে তাহলে সে একটু বেড়ে গিয়ে এখানে লাইটটাকে কম প্রবেশ করার জায়গা করে দেবে, আর যদি লাইট কম থাকে তাহলে এখানটা একটু ওইদিকে চলে গিয়ে এখানে একটু বেশি প্যাসেজ করে দেবে, যাতে বেশি পরিমাণে লাইট প্রবেশ করতে পারে। আমরা খুব কম লাইটে যখন পড়াশোনা করি তখন চোখে খুব প্রেশার দিতে হয় না, খুব কষ্ট করে করে বুঝতে পারছি না, খুব কষ্ট করে করে দেখছি। তার মানে কি, এখানে এই যে আইরিসটা রয়েছে সেটাকে আরও সরিয়ে নিয়ে গিয়ে দুদিকে আরও যতটা লাইট আছে ম্যাক্সিমাম লাইটটা প্রবেশ করানোর চেষ্টা করছি, যাতে আমরা দেখতে পাই। তোমরা নিশ্চয়ই জানো যে এটা আমরা দেখতে পাচ্ছি, তার কারণ এখানে যে লাইটের সোর্স আছে সেই লাইট এখানে এসে পড়ছে, সেই লাইটটা আমাদের চোখের মধ্যে যাচ্ছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের চোখের থেকে তো লাইটের কোনো ব্যাপার নেই, তা লাইটটা সেখানে পড়ছে, তা এই লাইটটা প্রতিফলিত হয়ে আমার চোখে যাচ্ছে, তখন আমি এই জিনিসটাকে দেখতে পাচ্ছি।
তো এই বিষয়টাকে দেখার জন্য যদি এনাফ লাইট থাকে তাহলে সেইভাবে এখানে সংকোচন প্রসারণের ব্যাপার রয়েছে আইরিসের। তাহলে এখানে আইরিস মার্ক করতে দিতে পারে, সিলিয়ারি মাসেল মার্ক করতে দিতে পারে, যে কোনো জিনিস মার্ক করতে দিতে পারে। তো সেই জায়গাগুলো আমাকে প্রত্যেকটা জায়গায় দেখতে হবে, কারণ জানি না কোনগুলো মার্ক করতে দেবে। ওকে, তাহলে আমরা 2 নম্বর লেয়ারটা দেখলাম, কোরোয়েড লেয়ার। এখানে আরও বিষয় আছে। এই যে কোরোয়েড লেয়ার, আমরা এখানে সিলিয়ারি মাসেল বা আইরিসের কথা বলছি। কোরোয়েড লেয়ারটাতে কিন্তু প্রচুর পরিমাণে মেলানিন রয়েছে। মেলানিন আমরা শুনেছি, মেলানিন রঞ্জক পদার্থের কথা, যার জন্য আমাদের যে ত্বকের রং, সেই রং তৈরি হয়েছে। মেলানিন যাদের বেশি পরিমাণে আছে তারা কালো, যাদের কম মেলানিন আছে তারা ফর্সা। কালোই ভালো, সেসব নিয়ে পরে আলোচনা করা হবে। মেলানিন থাকাটাই ভালো। যাই হোক, চোখের এই যে কোরোয়েড লেয়ার রয়েছে, কোরোয়েড লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে মেলানিন রয়েছে, যে মেলানিন লাইটটাকে প্রতিফলিত হতে বাধা দেয়। লাইটটা চোখের মধ্যে প্রবেশ করার পর যদি বারবার এদিক ওদিকে প্রতিফলিত হয় তাহলে আমাদের ভিশনটা ক্লিয়ার হবে না। আমাদের যে ছবিটা আমরা চোখে আনতে চাইছি সেই ছবিটা স্পষ্টভাবে আমাদের চোখে আসবে না। আর সেই জন্য আমরা সিনেমা হলের কথা শুনেছি, হয়তো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুনেছি যে সিনেমা হলের যে পর্দা সেটাকে সাদা করা হয় কেন, বাকি দেওয়ালগুলোকে কালো করা হয় কেন, এই ধরনের আমরা দেখেছি বা শুনেছি। এরকম পরীক্ষায় কোশ্চেন থাকে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি লাইটটাকে যাতে প্রতিফলিত না হয় সেই ব্যবস্থাটা করা যায়। পর্দা তো ফোকাস করবে, পর্দাটা সাদা দরকার, বাকি লাইটগুলো কালো। ছাতার রং কেন কালো করা হয়? ছাতার উপর দিকে জেনারেলি যদি লেডিস না হয় আর কি, জেন্টস ছাতা হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কালো রঙের ছাতা হয়। তাহলে ছাতার বাইরের দিকটা কালো, ভিতরের দিকটা সাদা হয় কেন? এইগুলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। আমি এখানে বলে দিচ্ছি বিষয়টা, সেটা ওইগুলোর অ্যান্সার না, এখানে অন্য বিষয়ে অ্যান্সার দিচ্ছি। কালো হওয়ার কারণ হলো এরা ওই লাইটটাকে অ্যাবজর্ব করে নেবে, ফলে বারবার প্রতিফলিত হতে দেবে না, আর সেখানে চোখের ক্ষেত্রে নির্দিষ্ট ফোকাস আনতে সাহায্য করবে, ছবিটা ঠিকঠাক আসবে, ক্লিয়ার আসবে। তাহলে বাইরের দিকে লেয়ার তন্তুময় লেয়ার, মাঝের লেয়ার কোরোয়েড যে রক্তজালকপূর্ণ এবং মেলানিন সিনথেসাইজিং সেল রয়েছে, মেলানিন তৈরি করতে পারে, কালো রঙের লেয়ার। তারপরে নেক্সট যে লেয়ার রেটিনা, সবাই শুনেছে নামটা হয়তো, রেটিনা, যেটা একদম থার্ড লেয়ার, যেটা হলো নার্ভাস টিস্যু রয়েছে, মানে নার্ভ সেল রয়েছে। রড কোষ এবং কোন কোষ নামক 2 রকমের সেল রয়েছে, খুব ভালো করে শুনবে। এই যে আমরা এখানে সবুজ রঙের দেখিয়েছি এবং কন্টিনিউ করিনি, মোটামুটি একটা জায়গাকে ছেড়ে দিয়েছি। রেটিনা হলো সবচেয়ে ভিতর দিকে লেয়ার, 3Dতে ভাবতে হবে, গোটা গোল করে ভাবতে হবে তোমাকে। চোখটা একদম গোল করিনি, শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে পুরোপুরি গোল করিনি, ইচ্ছা করেই। তো এখানে সবুজ রঙের যে জায়গাটা পাচ্ছি সেখানে রড কোষ এবং কোন কোষ বলে 2 ধরনের কোষ রয়েছে। রড কোষের যদি আমরা একটু শেপ দেখি তাহলে এরকম করে, আমাদের সিলেবাসের মধ্যে নেই বলে আমি আর বেশি এসব কিছু পড়িনি। রড কোষের যদি আমরা দেখি, রড কোষ এরকম দেখতে হয় আর কি, মানে এরকম একটি সেল এখানে রয়েছে, এরকম প্রচুর সাজানো আছে। আর কোন কোষ এরকম মোটামুটি দেখতে হয়, এরকম করে দেখতে হয়, কোণের মতো আর কি, শঙ্কু আকৃতি মোটামুটি একটা দেখতে হয় এরকম করে। তো রড কোষ এবং কোন কোষ, এই 2 ধরনের কোষ এই জায়গাগুলোতে প্রচুর সংখ্যক সাজিয়ে রয়েছে, প্রায় 7 থেকে 8টা লেয়ারে সাজানো আছে। আমরা তো অত ডিটেলে যাব না ক্লাস 10-এর ক্ষেত্রে। তো এই যে রড কোষ, রড সেল রয়েছে, এই রড সেল অ্যাকচুয়ালি রোডোপসিন নামক একটি রঞ্জক পদার্থ এই রড সেল প্রডিউস করে, যারা অ্যাকচুয়ালি লাইটটাকে, মানে লাইটটা থ্রু দিয়ে তারা ভিশনটা দেখায়, মানে দেখায় আর কি, রঞ্জক পদার্থ। তাহলে রড কোষে তৈরি হয় রোডোপসিন, রোডোপসিন নামক রঞ্জক পদার্থ। আর এখানে কোন কোষ রয়েছে যেখান থেকে ফোটপসিন, ফোটপসিন নামক রঞ্জক পদার্থ। তাহলে 2টি রঞ্জক পদার্থ রয়েছে, খুব ভালো করে শুনবে। এই যে রোডোপসিন, সেটা আমাদের অন্ধকার আলোতে দেখতে সাহায্য করে। রড সেল বা রড কোষ যেখান থেকে রোডোপসিন প্রডিউস করছে, যে রোডোপসিন রঞ্জক পদার্থটি আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে। কোন কোষ, যেখানে ফোটপসিন নামক একটি রঞ্জক পদার্থ রয়েছে, যারা আমাদের বেশি আলোতে দেখতে সাহায্য করে। যখন রড কোষ কাজ করে তখন কোন কোষ কাজ করে না, যখন কোন কোষ কাজ করে তখন রড কোষ কাজ করে না। আমরা প্রচুর উদাহরণ দিতে পারি, ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করা যাবে না, কারণ এখনও প্রচুর বিষয় চোখ নিয়ে রয়েছে। বিষয় হলো, তোমরা 2-একটা জিনিস দেখে থাকবে, হয়তো সকালবেলা ঘুমাচ্ছ, অন্ধকার ঘর করে ঘুমাচ্ছ, অনেকবার মা ডেকেছে, তুমি ওঠো নাই, মা লাইটটা জ্বেলে দিচ্ছে, চোখের কি অবস্থা হয়?
চোখের অবস্থা হয় এরকম, চোখটা প্রথমে আবার খুলেই দেখলে নিতে পারছে না, লোড নিতে পারছে না। তো আস্তে আস্তে আমরা ব্লিঙ্ক করতে শুরু করলাম না, চোখটা একবার খুললাম, বন্ধ করলাম, আবার দুবার খুলে আস্তে 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 করে আলটিমেট চোখটা খুলতে পারি। কয়েকটা স্টেপ নিতে হয়, একবারে চোখটা খোলা যায় না। আবার দেখেছো উদাহরণ, সেটা হলো ধরো বাইরে থেকে এলে, প্রচুর রোদে ঘুরে ঘুরে এলে, একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকে কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। আমরা সিনেমা হলে, দুপুরবেলা সিনেমা হল গেলে যেমন হয় আর কি, হ্যাঁ, গিয়ে দেখছো সব টর্চ নিয়ে তোমাকে দেখাচ্ছে ওইদিকে রয়ে, তুমি হাতড়াচ্ছ, কিছুই দেখতে পাচ্ছ না। কিছুক্ষণ পর আস্তে 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 মিনিট 2 টাইম দিলে তারপর সব এই কোণে ও কোণে কোথায় কে বসে আছে সব তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। কি হয় দেখো, যখন বাইরে আমরা ঘুরছিলাম না, তখন অ্যাকচুয়ালি কোন কোষের যে ফোটপসিন রঞ্জক পদার্থ তারা কাজ করছিল, উল্টো দিকে বেশি আলো সহ্য করতে পারে না রোডপসিন, সেজন্য রোডপসিন নষ্ট হয়ে গেল। তাহলে বাইরে আমরা রোডপসিনের কোনো ফাংশনই নেই, রোডপসিন নষ্ট হয়ে গেছে। যখন সিনেমা হলে প্রবেশ করলাম তখন কোন কোষ তো দেখতে পাবেই না, মানে কেন, ও তো বেশি লাইটে কাজ করতে পারে, তো দরকার রোডপসিন। কিন্তু রোডপসিন সিনথেসিস হতে, তৈরি হতে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। সেই টাইম পিরিয়ডে তুমি কিছুই দেখতে পাচ্ছ না, সবই অন্ধকার ঠেকছে। ঠিক 1 মিনিট 2 মিনিট টাইম দিলে আস্তে আস্তে রোডপসিন তৈরি হয়ে গেল, আস্তে আস্তে তোমার ভিশন ক্লিয়ার হয়ে গেল। তখন কোন কোষ আর কাজ করছে না। এখন এই রড কোষে রোডপসিন কত তাড়াতাড়ি প্রডিউস করবে সেটা ডিপেন্ড করছে, এখানে অপসিন বলে একটি প্রোটিন আছে, আর রয়েছে ভিটামিন এ, রেটিনল। তাহলে ভিটামিন এ আর অপসিন বলে যে প্রোটিন, এই দুটো কতটা তোমার বডিতে আছে, তোমার কতটা সাপ্লাই দিতে পারছে রড কোষ, তার উপর ডিপেন্ড করে রোডপসিনটা তৈরি হবে। সেই জন্য কেউ ধরো 30 সেকেন্ডে দেখতে শুরু করলো, কারণ মিনিট খানেক টাইম লেগে গেলো, কেউ মিনিট 2 পরও হাতড়াচ্ছে, তখনও কিছু দেখতে পায়নি। তার মানে কি, রোডপসিনের তৈরি হওয়ার জন্য যা লাগবে কাঁচামাল, ভিটামিন এ যথেষ্ট পরিমাণে থাকতে হবে শরীরের মধ্যে, আর অপসিন যেটা আমরা গুগলিতে রয়েছে প্রচুর পরিমাণে, বলে না লোকে গুগলি খেলে চোখ খুব ভালো হয়, তো সেই গুগলিতে রয়েছে প্রচুর পরিমাণে অপসিন প্রোটিন, আরও অন্যান্য জায়গায় আছে, সেই অপসিন প্রোটিন কিন্তু এখানে হেল্প করে। যাই হোক, এই বিষয়গুলো রয়েছে। তার মানে আমরা দুটো জিনিস জেনে রাখলাম, সেটা রড কোষ এবং কোন কোষ নামক কোষ রয়েছে এই রেটিনার ক্ষেত্রে, যেটা আমরা স্নায়ুতন্ত্রযুক্ত বা স্নায়ু কোষ বলছি। হ্যাঁ, এই স্নায়ু কোষের ক্ষেত্রে রড কোষ রোডপসিন তৈরি করে, কোন কোষ ফোটপসিন তৈরি করে। রোডপসিন কম আলোতে দেখতে সাহায্য করে, ফোটপসিন বেশি আলোতে দেখতে সাহায্য করে। তাহলে এই বিষয়গুলো আমাদের পাশাপাশি জেনে রাখতে হচ্ছে। এবার দেখো, এবার একটা বিষয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সেটা হলো আমরা তো বলছি এখানে কোষ আছে, আমরা তো অত এঁকে দেখাচ্ছি না, এখানে সব কোষ আছে, রড কোষ কোন কোষ আছে ওগুলো এঁকে দেখাচ্ছি না, জাস্ট বক্স করে রাখছি। তাহলে প্রত্যেকটা কোষ যদি স্নায়ু কোষ হয় তাহলে তার এন্ডিং আছে, আমরা অ্যাকশনের কথা বলেছিলাম, এই স্নায়ু কোষগুলো সবাই, যত স্নায়ু কোষ আছে তাদের শেষ প্রান্তগুলো সবাই এসে কিন্তু মিশেছে এখানে একটা জায়গায়, এখানে একটা জায়গায়। তাহলে যত আমরা এর শেষ প্রান্ত পাচ্ছি, সেই শেষ প্রান্তগুলো সব সেলের শেষ প্রান্তগুলো এসে আমরা এখানে এসে মিশিয়ে দিয়েছি। এমন একটা জায়গা, খেয়াল করবে, এমন একটা জায়গা যেখানে লেন্সের সোজাসুজি যে জায়গাটা আছে, যেটাকে আমরা পিত বিন্দু বা ইয়েলো স্পট বলছি, এখানে সবচেয়ে ভালো ফোকাস হয়, ছবিটা সবচেয়ে ভালো আসে এখানে, যাকে আমরা ইয়েলো স্পট বা পিত বিন্দু বলছি। তার মানে এখানে যখন আমরা কোনো একটা ক্যান্ডেলকে জ্বলতে দেখছি, যখন এখানে জ্বলতে দেখছি, তখন সেই ছবিটার ফোকাস এসছে এখানে, কীরকম করে, উল্টো দিকে আমাদের চোখে উল্টো ছবি আসে, যা দেখছি অ্যাকচুয়ালি উল্টো দেখছি, মাথায় গিয়ে সোজা করে নিচ্ছে, উল্টো হয় তারপর সোজা হয়ে যায়। মানে আমরা চোখের রেটিনাতে যে ছবিটা পড়েছে সেই ছবিটা অ্যাকচুয়ালি উল্টো ছবি। এবং আমাদের অক্সিপিটাল লোব, আগের দিন বলছিলাম অক্সিপিটাল লোবের কথা, যেখানে আমাদের দর্শন কেন্দ্র রয়েছে, হ্যাঁ, দর্শন কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে অ্যাকচুয়ালি এটাকে অপটিক নার্ভ বলা হয়, যেটা বলছিলাম আমি। রড কোষ কোন কোষ সবাই মিলিত হয়ে, রড কোষ কোন কোষের যে শেষ প্রান্তে যে নার্ভ বেরোচ্ছে, সেই নিউরন বেরোচ্ছে, সেই নিউরনগুলো একত্রিত হয়ে এখানে তৈরি করেছে অপটিক নার্ভ। সেই অপটিক নার্ভ চলে গেছে আমাদের মাথার অক্সিপিটাল লোবে, যেটা আমাদের ক্ষেত্রে হেল্প করছে। তার মানে এখানে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা ব্লাইন্ড স্পট যাকে বাংলায় বলছে অন্ধবিন্দু, আর রয়েছে ইয়েলো স্পট যাকে বাংলায় বলছে পিতবিন্দু। তাহলে এই জায়গায় যেখানে সবচেয়ে ভালো ফোকাস হচ্ছে, সেটা একদম মাঝ বরাবর গেলে যেখানটা আসছে সেটা সবচেয়ে ভালো ফোকাস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে
ইয়েলো স্পট, এই জায়গাটা মার্ক করতে হবে। আর যে জায়গাটায় অপটিক নার্ভ তৈরি হয়েছে, দেখো এই জায়গাটায় কোনো রেটিনা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে না, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই জায়গা জুড়ে রেটিনা কাজ করতে পারছে না, কারণ রেটিনার যত নিউরন বেরিয়ে এসছে সবাই ওখানে এসে একত্রিত হয়েছে, সেই জন্য ওই অংশে কোনো ফোকাস হয় না। আমরা বলিনি কিন্তু চোখের অন্য জায়গায় ফোকাস হয় না, আমরা বলতে চাইছি এই জায়গায় সবচেয়ে ভালো ফোকাস হয়। ফোকাস এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই জায়গাটা হবে না, সেই জন্য নাম আছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। তাহলে এই অংশগুলো প্রথমেই আমাদের চোখের বিভিন্ন অংশগুলোর ব্যাপারটা আমরা দেখতে হচ্ছে। মাঝখানে লেন্সের কথা আমরা বলে দিচ্ছি, দ্বিউত্তল লেন্স রয়েছে। এই লেন্সটা বিভিন্ন সময় খারাপ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, এই লেন্সের ওপরে আবরণ তৈরি হওয়ার ব্যাপার রয়েছে, এই লেন্সের ওপর যে প্রোটিন রয়েছে সেই প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি পরবর্তী অংশ। দেখো এখানে লাল রঙের একটা লেয়ার একদম বাইরের দিকে করা আছে, মানে কর্নিয়ারও বাইরের দিকে একটা লাল রঙের লেয়ার এখানে আমরা এঁকেছি, যাকে কনজাংটিভা বলা হয়, কনজাংটিভা। ওকে, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার, এটা চোখের ক্ষেত্রে আরেকটি প্রোটেক্টিভ লেয়ার, যাতে চোখ আমাদের একটা ওপেন এরিয়া, হ্যাঁ, চোখ দিয়ে ইনফেকশন হতে পারে, চোখ দিয়ে আমাদের যে কোনো জীবাণুর প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু কনজাংটিভা সেই জায়গায় লেয়ার দিয়ে আটকে দিয়েছে চোখকে যখন তখন ইনফেকশনের হাত থেকে বাঁচাতে, ধুলোবালি ময়লা বা কোনো রোগ জীবাণু প্রবেশ করার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। যখন এই কনজাংটিভার যখন ইনফেকশন হয় তখন কনজাংটিভাইটিস বলে একটি রোগ হয়, চোখটা লাল হয়ে যায়, এরকমের অভিজ্ঞতাও আমাদের আছে। যাই হোক, এখানে এই কনজাংটিভার ব্যাপারটা রয়েছে। তো এই চোখের মধ্যে ব্যাপারগুলো রয়েছে। এবার দেখো আমরা ট্রান্সপারেন্ট যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করব, এবং তার আগে চোখের দুটো প্রকোষ্ঠ নিয়ে আলোচনা করতে হবে। দেখো চোখে এই যে যা সিস্টেম রয়েছে তাতে দুটো প্রকোষ্ঠ তৈরি করেছে, একটা বাইরের দিকে প্রকোষ্ঠ, একটি ভেতর দিকে প্রকোষ্ঠ। বাইরের দিকে যে প্রকোষ্ঠ রয়েছে তাতেও একটা স্বচ্ছ তরল পদার্থ রয়েছে, ভিতর দিকে যে প্রকোষ্ঠ রয়েছে তাতেও একটি স্বচ্ছ তরল পদার্থ রয়েছে। বাইরের দিকের প্রকোষ্ঠ তৈরি করেছে কিভাবে, সেটা হলো কর্নিয়া এবং লেন্স, এই দুটোর মাঝে একটা প্রকোষ্ঠ তৈরি হয়ে গেছে। লেন্স এখানে আছে, লেন্সের বাইরের দিকে, কর্নিয়া ভেতর দিকে, এই যে প্রকোষ্ঠটা রয়েছে এই জায়গাতে প্রকোষ্ঠটায় অ্যাকুয়াস হিউমার বলে একটি স্বচ্ছ তরল পদার্থ রয়েছে। আর এই ভিতরের যে অংশ, মানে লেন্সের পরবর্তী ভিতরের যে অংশ রয়েছে সেখানে আরেকটি তরল পদার্থ রয়েছে, অবশ্যই স্বচ্ছ, তার নাম ভিট্রিয়াস হিউমার। তাহলে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার এগুলো কিন্তু রয়েছে। দেখবে অনেকে বলে কি, বয়সকালে ধরো চোখ করকর করছে, বয়সকালে ধরো অ্যাবভ 60 বা 65 ডাক্তারবাবুকে বলছে চোখ করকর করছে, হ্যাঁ, ভিতরে চোখ কিছু পড়লে, করকর মানে কি, যখন বালি টালি পড়ে না চোখের যে ফিলিংসটা হয় সেটা বলছে সবসময় করছে, তখন ডাক্তারবাবু বলছে যে চোখের জল শুকিয়ে গেছে, এটা আর কিছু করার নাই, হ্যাঁ, এটা আর কিছু করার নেই, এই জল আনা যাবে না ফিরিয়ে, চোখের জলটা শুকিয়ে গেছে, আর সেই জন্য এই করকর একটা ব্যাপার চলছে। এটা হলো এই যে জল বলতে এগুলো আর কি, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এইসবের কথা চলছে। এইগুলো যত দিন যাবে সবার তো একটা ভ্যালিডিটি আছে, তাহলে এগুলোর যে পরিমাণ ছিল তারও একটা নির্দিষ্ট পরিমাণ আছে, নির্দিষ্ট টাইম পর এগুলো কমতে শুরু করেছে, আর ওই বয়সকালে এই সমস্ত সমস্যা হবেই, সব সমস্যার সমাধান করা যাবে না। তো এই ব্যাপারগুলো রয়েছে মোটামুটি। এরপর আমরা চোখের সঙ্গে রিলেটেড অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো মানে পরীক্ষার ক্ষেত্রে আসে আর কি, প্রত্যেকটাই শর্ট কোশ্চেন হিসেবে বা 2 নম্বরের কোশ্চেন হিসেবে থাকে, এমসিকিউ কোশ্চেন হিসেবে থাকতে পারে। সেটা হলো মানে একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি বলে দুটো টার্ম রয়েছে, এই যে বাইনোকুলার ভিশন আর মনোকুলার ভিশন। দ্বিনেত্র এবং একনেত্র মানে আমরা যে সমস্ত প্রাণীরা রয়েছি, কেউ রয়েছে যারা দুটো চোখ দিয়ে একটাই ফোকাস করে, দুটো চোখ দিয়ে একটাই ছবি দেখে, আবার কেউ রয়েছে যাদের দুটো চোখ দিয়ে দুটো আলাদা আলাদা ছবি দেখতে পায়। তো যারা দুটো চোখ দিয়ে একটা ছবি দেখে তাদের বাইনোকুলার ভিশন বা দ্বিনেত্র ভিশন রয়েছে বা দৃষ্টি রয়েছে, যারা একটা চোখ দিয়ে একটা ছবি দেখে তাদের একনেত্র ভিশন রয়েছে। মানুষ মানে আমরা বাইনোকুলার ভিশন, আমরা দুটো চোখ দিয়ে একটাই ছবি দেখি। দেখো আমরা যখন ধরো ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন কিন্তু গোটা ঘরটাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাটা ফোকাস, ক্যামেরাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বাকি ছবিগুলো দেখতে পাচ্ছি কিন্তু আবছা আছে।
কারণ আমি ক্যামেরার সঙ্গে অ্যাডজাস্ট করে আমার চোখের লাইটটাকে প্রবেশ করাচ্ছি, আমি ফোকাসিংটাকে সেই জায়গায় রাখছি। দুটো চোখ দিয়ে কিন্তু আমি একটাই ছবি দেখছি, আশেপাশে যা দেখছি সবই একটাই ছবি, কিন্তু সবগুলো কিন্তু ফোকাসের মধ্যে নেই, সবগুলো আবঝাব যা আছে একমাত্র ক্যামেরাটা ফোকাসে রয়েছে। তো মানুষের যেমন রয়েছে তেমন বাঘ বা শেয়াল বা সিংহ এদের মতো যে সমস্ত যারা শিকারী প্রাণী রয়েছে তাদের কিন্তু এই ধরনের ভিশন রয়েছে। যাদের বাইনোকুলার ভিশন রয়েছে তারা 3D ছবি দেখতে পায়। 3D আমরা যখন দেখছি, দেখো মোবাইলটাকে আমরা 3D হিসাবে দেখতে পাচ্ছি, সব দিকটাই ঘুরিয়ে ফিরিয়ে সব রকমভাবে কিন্তু আমরা তার ছবিটাকে মোটামুটি চোখের মধ্যে আনতে পারছি। তার মানে গোদা বাংলায় এটা যে যারা দুটো চোখ দিয়ে একটাই ছবি দেখে, একটাই ছবি ক্রিয়েট করে, তারা বাইনোকুলার ভিশন রয়েছে, দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি যেমন ধরো গরুর ক্ষেত্রে রয়েছে, ব্যাঙের ক্ষেত্রে রয়েছে। গরুর এই সাইডে চোখটা একটা ছবি দেখছে, আলাদা ছবি, এই সাইডের চোখ আলাদা একটা ছবি দেখছে, তাহলে একসঙ্গে দুটো সাইডকে তারা দেখতে পাচ্ছে। কেউ কেউ তো সব দিক দেখতে পায়, সেগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই। তো বিষয় হলো যে যারা দুটো চোখ দিয়ে একটা ছবি দেখে তারা হ্যাঁ ছবি হয়তো দূরে দেখতে পাচ্ছে না, একটা দেখতে পাচ্ছে, কিন্তু তাদের ফোকাস কিন্তু অনেক ক্লিয়ার। গরু উল্টো দিকে দুটো ছবি দেখতে পাচ্ছে, ঠিক আছে আলাদা আলাদা, কিন্তু তাদের কোনোটাই কিন্তু ফোকাসে নেই, খুব বেশি স্পষ্ট না। মানে বিষয়টা হলো একটা গরুর যদি হাত থাকতো, যদি সূচে দড়ি পরাতে দিত, তাহলে গরুটা কোনোদিনই দড়িতে পরাতে পারতো না। আমরা যদি একটা চোখ বন্ধ করে আমরা একটা চোখ দিয়ে যদি সূচে দড়ি পরানোর চেষ্টা করি, হয় এদিকে ঢুকে যাবে না এদিকে ঢুকে যাবে, একবারে ফোকাসে কখনোই আমরা ঢুকে পারবো না। কারণ একটা চোখ বন্ধ করে দিলে ওই গরুর মতোই অবস্থা হলো, একটা চোখ দিয়ে ভিশন আসছে, ক্লিয়ার ভিশন হচ্ছে না। দুটো চোখ দিয়ে যখন দেখছি তখন মানুষ এই জন্য কিন্তু খুব স্পষ্টভাবে চোখ ঠিক থাকে, দুটো চোখ দিয়ে আমরা কিন্তু সূচের যে ছিদ্র রয়েছে তার মধ্যে দড়িটা পড়াতে পারি। এগুলো বিষয় রয়েছে। তাহলে একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, এগুলো পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। এর পাশাপাশি কি রয়েছে? এর পাশাপাশি অ্যাকোমোডেশন বা উপযোজন বলে একটা ব্যাপার রয়েছে। সেটা কি? সেখানে দু রকমের বিষয় রয়েছে, একটা ডিস্ট্যান্ট ভিশন, একটা ক্লোজ ভিশন। সেটা কি? দূরের জিনিস দেখার জন্য আমরা কি করি আর কাছের জিনিস দেখার জন্য কি করি। এখানে দূর কতটা? 6 মিটার, 6 মিটার বা তার থেকে বেশি দূরত্বকে আমরা ডিস্ট্যান্ট ভিশনের মধ্যে রাখছি, আর 6 মিটারের কম দূরত্বে যারা রয়েছে তারা ক্লোজ ভিশনে রয়েছে। মানে ওই কাছের দৃষ্টি আর দূরদৃষ্টি আর কি। কাছের দৃষ্টি একটা, প্রথমটা অবশ্যই দূরদৃষ্টি, এবং দ্বিতীয় যেটা রয়েছে ক্লোজ, সেটা কাছের দৃষ্টি। দেখো কি করে ব্যাপারটা রয়েছে। ধরো তুমি রাস্তায় দাঁড়িয়ে দেখছো বাস আসছে কিনা, তো অবশ্যই দূরের দৃষ্টি কাজে লাগাচ্ছি, আমরা দূরে ফোকাস করছি, বাসটাকে দেখতে পাচ্ছি আসছি। যখন বই পড়তে হচ্ছে, আমি কোনো কিছু সূক্ষ্ম কাজ করছি, তখন কিন্তু আমাকে কাছের দৃষ্টিতে ফোকাস করতে হচ্ছে। তাহলে একটাই চোখ, সে কিন্তু বিভিন্ন টাইমে অ্যাডজাস্ট করে করে সব কিছু কাজ করতে পারছে, আর সেই ব্যাপারটা এখানে বিষয়বস্তু। কি হয় দেখো, এখানে তো সিলিয়ারি মাসেলের কথা আমরা আগে থেকেই বলে রাখছি। এই সিলিয়ারি মাসেল যে জায়গার দ্বারা লেন্সটাকে ধরে রেখেছে তাকে সাসপেনসারি লিগামেন্ট বলে। এটা সিলিয়ারি মাসেল, আর যে জায়গা দিয়ে লেন্সটাকে ধরে রেখেছে তাকে বলে সাসপেনসারি লিগামেন্ট। এদের সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্সটা, যে দ্বি-উত্তল লেন্স রয়েছে তার থিকনেস মানে চওড়া, সেটাকে কমানো বাড়ানো যায়। যখনই কমানো বাড়ানো যাবে তখনই কি পরিমাণ লাইট ঢুকছে সেটার উপর নির্ভর করে এ কিন্তু ফোকাসিংটাকে চেঞ্জ করতে পারবে। কি হয়, ধরো আমাদের এখানে যখন লাইট ঢুকছে, মেটাতের মধ্যেই দেখাচ্ছি, লাইট ঢুকছে তো কি হচ্ছে, ধরো লাইটটা এইটুকু অংশের মধ্যে প্রবেশ করছে, আমার যেহেতু পিউপিলটা বা তারারন্ধ্রটা এইটুকু খুলে রেখেছি, তার বাইরে কিছু প্রবেশ করতে পারছে না। তাই যখন লাইট এইভাবে প্রবেশ করছে তখন লাইট কিন্তু এখানে কর্নিয়া স্বচ্ছ, তার আগে কনজাংটিভা স্বচ্ছ, অ্যাকুয়াস হিউমার স্বচ্ছ, লেন্স স্বচ্ছ, ভিট্রিয়াস হিউমার স্বচ্ছ, সব স্বচ্ছ। তাহলে এখানে প্রথমেই লেন্সের ওপর লাইটটা এসে পড়ছে, এই লাইটগুলো পড়ছে, দিয়ে সবাই একত্রিত হয়ে এই জায়গায় এসে ফোকাসটা করছে, এই জায়গায় এসে ফোকাসটা করছে। সেই জন্য একদম ফোকাসিং পয়েন্ট হলো ইয়েলো স্পট, ছবি ক্লিয়ার আসবে। তাহলে আমাকে যদি এটা ঠিক করে রাখতে হয়, তাহলে এখানে এই যে থিকনেস, এই যে লেন্সের যে চওড়া ব্যাপারটা রয়েছে কি, তাকে বাড়ানো কমানো করতে হবে। না হলে মোটা হলে যতটা লাইট প্রবেশ করবে, নিশ্চয়ই সরু হলে ততটা লাইট প্রবেশ করবে না। লেন্সটাকে আমরা এরকম করে অ্যাডজাস্ট করতে পারি, বাড়া কমা করাতে পারি। এবং যদি
এখানে না ফোকাস হয়, যদি এখানটা ফোকাস হয় তাহলে যেমন ছবি আসবে না। ঠিক ফোকাসটা যদি এই জায়গাতে কাল্পনিকভাবে এরকম জায়গা পিছনে গিয়ে, মানে রেটিনারও পিছনে কোথাও জায়গায় গিয়ে ফোকাস করছে, তাহলেও ছবি আসবে না, ক্লিয়ার ছবি পাবো না, আমরা অস্পষ্ট ছবি পাবো। তাহলে এইগুলোকে ঠিক করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। তো অ্যাকোমোডেশন ব্যাপার হলো যে আমরা নিজে নিজে যখন অ্যাডজাস্ট করে ফেলি, নর্মালি চোখ ভালো আছে, দূর দেখছি, কাছে দেখছি, সব দেখছি, এদিকে ওদিকে সব দেখতে পাচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, খুব তাড়াতাড়ির মধ্যে চোখ অ্যাডজাস্ট করে নিচ্ছে। কীভাবে? যখন ডিস্ট্যান্ট ভিশন হচ্ছে, দেখো এটা দেখো, এই ছবিটা দেওয়া আছে, যখন ডিস্ট্যান্ট ভিশন হচ্ছে কী হচ্ছে, নর্মাল জিনিসটা রাখলে কিন্তু আমরা পাবো না, কারণ দেখো লাইট আসছে দূর থেকে, সেরকমভাবেই মোটামুটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দূর থেকে লাইট আসছে, তাহলে লাইটের ইয়েগুলো দেখলেই বুঝতে পারবে যেটা অনেক দূর থেকে আসছে লাইটটা, সেই জন্য এইভাবে প্যারালাল লাইন আসছে। এখানে এসে যদি এক জায়গায় ফোকাস করতে হয়, তাহলে সাসপেন্সারি লিগামেন্ট এবং এখানে যে সিলিয়ারি মাসেল, তাদেরকে একটু টেনে এই লেন্সটার যে থিকনেস ছিল তাকে একটু কমাতে হবে। মানে এটা যদি আমি নর্মালি ধরে নিই তাহলে আরও কমাবো, এরকম করাবো আর কি, এরকম পাতলা হয়ে গেল। তাহলে এটা ছিল, ধরো এটা পাতলা হয়ে গেল, ফলে কি হবে, যে ভিশনটা আসছিল সেটা নির্দিষ্ট ফোকাস থেকে ভিশনটা দিয়ে দেবে, নির্দিষ্ট জায়গায় মানে ভিশনটাকে দেবে। এবং যদি উল্টো কেস হয়, ক্লোজ ভিশন হয়, কাছে জিনিস দেখবো, আমি বই পড়ছি, তাহলে যখন দূরে ছিল তখন আর কাছে যখন দেখছি নিশ্চয়ই ব্যাপারটা এক না, তখন লেন্সটার থিকনেসটা বাড়িয়ে দেওয়ার জন্য সাসপেন্সারি লিগামেন্ট আর এখানে যে সিলিয়ারি মাসেল তারা লুজ করলো, লেন্সটা ছোট হয়ে গেল, থিকনেস বেড়ে গেল, আর তার জন্য এই লেন্সের যে এতটা থিকনেস, এতটা চওড়া হওয়ার জন্য তারা কিন্তু ফোকাসিংটাকে নির্দিষ্ট পয়েন্টে নিয়ে এলো। এই দুটো বিষয় হলো অ্যাকোমোডেশন, যেটা নর্মালি আমরা করতে পারি। ভালো চোখের এটা কোনো চোখের রোগ নয়, কিছু নয়, নর্মাল হচ্ছে, এটা অ্যাকোমোডেশন বা উপযোজন, পরীক্ষায় আসে কোশ্চেন। এরপর যেটা রয়েছে সেটা হলো বিভিন্ন ধরনের এরর্স, মানে চোখের ক্ষেত্রে যে সমস্ত রোগ যেগুলো আমাদের চোখের ক্ষেত্রে হয় সেগুলো এখানে এরর বলা হচ্ছে, ডিসঅর্ডার বা রোগ, চোখে যে রোগগুলো জেনারেলি হয়, প্রচুর রোগ হয়, তোমাদের আমাদের সিলেবাসে যেগুলো আছে রয়েছে মায়োপিয়া, রয়েছে হাইপারমেট্রোপিয়া, রয়েছে প্রেসবায়োপিয়া। খুব ইম্পর্টেন্ট নাম, পরীক্ষা খুব আসে। ওকে, এরকম আসে যে মায়োপিয়াতে ভুগলে সেই ব্যক্তি কি লেন্স লাগাবেন, বা মেট্রোপিয়াতে ভুগলে সেই ব্যক্তি কোন ধরনের চশমা পরবেন, কি লেন্স লাগিয়ে চশমাটা পরবেন। চশমা তো অ্যাকচুয়ালি লেন্স থাকে, তো কোন ধরনের লেন্স পরবেন, মানে দ্বি অবতল না দ্বি উত্তল, কোন ধরনের লেন্স পরবেন, সেগুলো এখানে বিষয়বস্তু রয়েছে। মায়োপিয়া কি, যদি ফোকাস হয়ে যায় সামনে, মানে ফোকাস হওয়ার কথা ছিল এখানে কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে এখানে, তো তখন এই সমস্যাটা হয়, তখন আমাদের এরকম দ্বি অবতল লেন্স লাগাতে হয়, যেটাকে আমরা মাইনাস পাওয়ার বলি। দ্বি অবতল লেন্স লাগাতে হবে, দিয়ে আমাদের ফোকাসটাকে, এই লেন্সটা লাগানোর পর, এটা চোখের বাইরে দিকে চশমার লেন্স, ভিতরের লেন্স লাগানো যায়। এখানে যারা চশমার ঝামেলা নেবে না তারা ভিতরের লেন্স লাগিয়ে নেয়, অনেক কস্টলি হয়ে যায় ব্যাপারটা, তো এখান থেকে ফোকাসটা এখানে চলে আসবে, সেই জন্য সেইভাবে অ্যাডজাস্ট করে লাগানো হয়। কতটা, যে কোনো কাউকে যে কোনো কিছু পরিয়ে দিলেই হবে, একদমই না। তার চোখের কি অবস্থা সেটা ডাক্তারবাবুর চেম্বারে গেলে ওই নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে সব পড়া করাবে, যে কোনগুলো পড়ো, কোনটা কোন দিকে মুখ আছে, বা অ্যালফাবেটিক্যাল ওয়েতে পড়াতে বলবে। কত ছোটোতে তুমি শেষে গিয়ে থেমে যাচ্ছ আর পড়তে পারছো না খালি চোখে, এরপর তোমাকে দেখবে লেন্স ঢুকিয়ে দেখাবে, এবার পড়ো। তো খুব সোজা ব্যাপার, ডাক্তারবাবু এসব চেক খুব কম করে, এসব কম্পাউন্ডারই চেক করে দেয়, ডাক্তারবাবু তারপরে লেখে। হ্যাঁ, তো যে লেন্স লাগিয়ে তুমি স্বচ্ছ দেখছো সেই লেন্সই লাগাতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তা চশমার ক্ষেত্রে সেই লেন্স লাগবে। ডাক্তারবাবুর ওই বাক্সতে অনেক রকমের লেন্সের সব দেওয়া আছে, এবার প্রত্যেকটা লেন্স একবার করে ঢুকিয়ে দেখছে, এটার সঙ্গে এটার সঙ্গে এটা সব ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দেখালো যে লেন্সগুলো লাগিয়ে তোমার স্বচ্ছ ছবি আসছে, তো সেই লেন্সের পাওয়ার লিখে দেবে চশমা, তো তোমার তুমি সেই লেন্সের চশমা পরবে, তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তাহলে মায়োপিয়া হলো যদি ছবি কাছে চলে আসে, ফোকাস যদি কাছে চলে আসে, তাহলে সেক্ষেত্রে সে মায়োপিয়াতে ভুগছে, তাকে দ্বি অবতল লেন্স লাগিয়ে ফোকাসটাকে এখানে নিয়ে যেতে হবে। হাইপারমেট্রোপিয়া, যার ফোকাসিং হচ্ছে, এটা কাল্পনিক, ফোকাসিং হচ্ছে পিছনে গিয়ে, রেটিনাটা অনেক পিছনে গিয়ে হচ্ছে, তাকে দ্বি উত্তল লেন্স লাগিয়ে ফোকাসিংটাকে এখানে আনতে হবে।
আর প্রেসবায়োপিয়া অ্যাকচুয়ালি এই ধরনের একটা সমস্যা কিন্তু বয়সকালে হয়, আর তার জন্য বাইফোকাল লেন্স লাগাতে হয়। এটা কীরকম ব্যাপার? সেটা হলো তোমরা চশমায় দেখে থাকবে, চশমার কাঁচ রয়েছে আর তার মাঝে গোল গোল আবার দুটো অংশ রয়েছে। নর্মাল চশমার কাঁচটা একরকমের রয়েছে আর তার নিচে দুটো জায়গায় গোল গোল অংশ রয়েছে, বাইফোকাল লেন্স। মানে হলো যে উপরের দিক দিয়ে দেখলে একটা ছবি দেখবে, দূরের জিনিস দেখছে। কার কোনটাতে প্রবলেম আছে দেখার ব্যাপার আছে, কারণ ধরো দূরের জিনিসের প্রবলেম নাই, শুধু কাছেরটাতে প্রবলেম আছে, তাহলে সে নিচে যদি পড়ার সময় শুধুমাত্র চশমাটা নেবে, দূরের লেন্সটার ক্ষেত্রে কিছু দেওয়া নেই, মানে বাকি যে কাঁচটা রয়েছে সেটা কিছু নেই, নর্মাল গ্লাস, শুধু গোলগুলোতে দেওয়া আছে, গোলগুলোতে দেওয়া আছে যাতে সে কাছে জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে এই লেন্সটা লাগিয়ে নেবে। তার মানে সে যখন পড়বে তখন ওই গোল গোল দুটো অংশের মধ্যে দিয়ে পড়বে, তাহলে সে স্পষ্ট দেখতে পাবে। যখন দূরে দেখছে তোর কোনো সমস্যা নাই, তো দূরে নর্মাল গ্লাস দিয়ে দেখবে, গ্লাস ছাড়া তো হতে পারে না, গ্লাস দিয়ে দেখবে, কোনো অসুবিধা নাই। দূরেতেও প্রবলেম আছে, কাছেতেও প্রবলেম আছে, এমন যদি হয় তাহলে বাইফোকাল লেন্স লাগানো হলো। তাহলে বাকি বিষয়টা যেটা চশমা এমনি করে দাঁড়ালে ধরো চশমার বাকি অংশ দিয়ে ফোকাস যাবে, তখন সেক্ষেত্রে একটা লেন্স লাগানো আছে। আবার গোল মতো অংশটা কাছের দেখার জন্য, বইপত্র পড়ার জন্য, তখন এক ধরনের লেন্স লাগানো আছে। তাহলে এই ধরনের বাইফোকাল লেন্স লাগিয়েও কিন্তু আমাদের চোখের সমস্ত রকমের সমস্যার সমাধান করা যায়। তো এই বিষয়গুলো মোটামুটি রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। আরও রয়েছে ক্যাটারাক্ট বা চোখে ছানি, সেটাও খুব কমন একটি রোগ। এরপর খুব কমন একটি সমস্যা রয়েছে, সেটা হলো ক্যাটারাক্ট বা চোখে ছানি। প্রত্যেকেই এই নামের সঙ্গে পরিচিত, কারণ প্রত্যেকের বাড়িতে দাদু ঠাম্মা দিদা যারা আছে তাদের চোখে ছানি অপারেশন হয়েছেই হয়েছে আর কি, মানে এরকম ব্যাপার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ছানি খুব কমন ব্যাপার। এখন ছানিটা কি? সেটা হলো এই যে আমাদের লেন্স রয়েছে না, এই যে লেন্স রয়েছে, এই লেন্সটা প্রোটিন দিয়ে তৈরি আছে। এখন লেন্সের বাইরের দিকে যে প্রোটিন, তার লেয়ার একটা নির্দিষ্ট টাইম পর মানে খারাপ হতে শুরু করে আর কি। তো তখন কি হয়, এর বাইরের দিকের এই একটা প্রোটিনের লেয়ার পড়ে যায়, যেটা নষ্ট একটা প্রোটিনের লেয়ার লেন্সের ওপরে পড়ে যায়। আর তার জন্য কি হয়, যখন আমরা দেখি লেন্সের যে স্বচ্ছ ব্যাপারটা ছিল, সেই স্বচ্ছ ব্যাপারটার বদলে একটা ধরো এইখানে একটা হেজি ব্যাপার চলে আসছে, ওই যে প্রোটিনের লেয়ারটা চলে এসছে, সে যখন দেখছি কোনো কিছুই কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, কেমন ঝাপঝা মানে আবঝা আবঝা এরকমের ছবি আসছে। আর তখন ডাক্তারবাবু বলে চোখে ছানি পড়েছে, ডাক্তার দেখলেই বলে দেবে চোখে ছানি পড়েছে, ওটা অপারেশন করতে হয়। তাহলে বিভিন্নভাবে অপারেশন করা যায়। এখন ফ্যাকো ইমালসিফিকেশন বেরিয়ে গেছে নতুন, হ্যাঁ, তো সেখানে চোখে ছানি অপারেশন করার জন্য কি করা হয়, তো সেখানে কি কারণে এটা হয় দেখো। এক তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, কি ট্রিটমেন্ট সেটা পরে বলছি। এক তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে পারে। 2 নম্বর এই যে ইউভি রে, এক্স রে, এই রেগুলো চোখের মধ্যে বিভিন্ন টাইম পরে আর কি, সূর্যের আলোতে তাকানোর জন্য বিভিন্ন টাইম পরে, তার জন্য নষ্ট হয়ে যেতে পারে। কাউরি জন্মগতভাবে সমস্যা হতে পারে। আর সবচেয়ে সমস্যা সুগারের ক্ষেত্রে হতে পারে, যারা সুগারের পেশেন্ট তাদের চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাদের চোখে কিন্তু এই ধরনের ছানি পড়ার সমস্যা কিন্তু রয়েছে। তো এই ধরনের সমস্যায় চোখে ছানি পড়ে, হতে পারে এই উপর দিকে যে প্রোটিনের লেয়ারটা পড়েছে সেই লেয়ারটাকে তুলে ফেলে দেওয়া, এটা করতে পারেন ডাক্তারবাবু অপারেশনের মাধ্যমে। হতে পারে তার লেন্স চেঞ্জ করতে হবে, তাহলে সেখানে ফ্যাকো ইমালসিফিকেশন এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে রে দেওয়া হয়, একটা সাউন্ড দেওয়া হয় আর কি, তো সেই সাউন্ডের মাধ্যমে এই গোটা লেন্সটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। এরপর একটা ওই যেমন আমরা যেমন মানে শাক করতে পারবে আর কি, আমরা যে ধরনের ওই ধুলোবালি পরিষ্কার করার জন্য ব্যবহার করি, যেমন ভ্যাকিউম ক্লিনারের ব্যাপার থাকে, হ্যাঁ, সেরকম খুব হালকা মানে শাক করতে পারবে এরকমের খুব পাওয়ার দিয়ে এখানে এই যে লেন্সের টুকরোগুলো সেগুলোকে আস্তে আস্তে নিয়ে নেওয়া হয়। এরপরে একটা লেন্স, ফাইবারের একটা লেন্স এখানে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার এই লেন্সের দামের উপর ডিপেন্ড করছে, 2000 টাকাতেও লেন্স আছে, 6000 টাকাতেও আছে, 20,000 টাকা, 1 লাখ 2 লাখ সবেতেই লেন্স আছে। যেমন যেমন লেন্স লাগাবে মোটামুটি বলা যায় তেমন তেমন সে তার দেখার ভিশনটা আসবে। এমন নয় যে কম দামের লেন্স লাগালে বিশাল কিছু ভিশন থাকবে না, এমন নয়। হ্যাঁ, এটা অনেকটা অপারেশনের উপর ডিপেন্ড করে, ডাক্তারবাবুর উপর ডিপেন্ড করে, লেন্সের কোয়ালিটির উপর তো অবশ্যই ডিপেন্ড করেই করে, ঠিক আছে। তাহলে এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে। এখানেই শেষ নয়, আমরা একটা বিষয় ভুলে গেছি বলতে, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা হলো
যে আমরা দেখো যখন পড়ছিলাম তখন আমরা আই বল নিয়ে আলোচনা করে দিয়েছি, চোখ নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, যে চোখের সঙ্গে যে অ্যাক্সেসরি পার্টগুলো আছে তাদের নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। তো সেই আলোচনাটা বাদ ছিল, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেটা কি দেখো, আমাদের চোখ বলতে গেলে আমাদের আইব্রু আসবে, আইব্রু আসবে, কোনো ফাংশন নাই, হ্যাঁ মোটামুটি লেস ফাংশন রয়েছে। আইলিডস, চোখের পাতা, উপরে লোয়ার এবং আপার আইলিডস রয়েছে, কাজ আছে। কারণ আইলিডসগুলো থাকার জন্য আমাদের চোখের যে মেয়েদের তো সুন্দর লাগার জন্য ব্যাপার রয়েছে, আইলাইনার বা কী সব লাগাতে হয়, হ্যাঁ তো সেগুলো লাগাই, হ্যাঁ তো তার জন্য সুন্দরতার একটা ব্যাপার রয়েছে। আমাদের ছেলেদের ক্ষেত্রে সব কোনো ব্যাপার নাই, তবে চোখটা এই যে আইলিডস বলতে ধরো শুধু এই হেয়ারগুলো না, আইলিডস বলতে এই গোটা ব্যাপারটা আসছে। তাই চোখটার সেফটির জন্য আইলিডস তো দরকার হচ্ছেই হচ্ছে। এটা রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, অশ্রুগ্রন্থি। আমাদের এই রিজিয়ানে, এই যে দুটো চোখের এই রকম রিজিয়ানে রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, মানে অশ্রুগ্রন্থি, যেখান থেকে অশ্রু ক্ষরিত হয়, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট যুক্ত এবং লাইসোজাইম যুক্ত। লাইসোজাইম একটা এনজাইম যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। তাহলে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড এবং যেন চোখের জল যারা মুখ পর্যন্ত গেছে, সবারই গেছে, জানেন নোনতা নোনতা ব্যাপার রয়েছে, হ্যাঁ নুনের মতো ব্যাপার রয়েছে, সোডিয়াম ক্লোরাইড রয়েছে এবং সোডিয়াম বাইকার্বনেট রয়েছে, সঙ্গে লাইসোজাইম রয়েছে, যারা রোগ জীবাণু ধ্বংস করতে পারে। তাহলে কাঁদা খুব ভালো, মেয়েরা খুব কাঁদে, খুব ভালো, চোখ মাঝে মাঝে পরিষ্কার হয়ে যায় কাঁদলে, খুব ভালো ব্যাপার। হ্যাঁ এবার দেখো কি হয়, এখানে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড রয়েছে এর চ্যানেল রয়েছে এই দিক দিয়ে এসে এখানে স্যাগ রয়েছে, এই দুপাশে যে স্যাগ রয়েছে এই দুপাশের মধ্যে কিন্তু ওই জলটা এসে জমে। এবার আমরা যখন চোখ বন্ধ করি আর খুলি তখন কি হয়, আমাদের চোখ যখনই বন্ধ করলাম ওই জলটাকে নিয়ে গোটা চোখটাকে ভিজিয়ে নিল। জেনারেলি অন্য টাইমে কাঁদার জন্য বলিনি, নর্মাল এটা চলছে, তাহলে আমার চোখটাকে ভিজিয়ে রাখছে। ভিজিয়ে রাখলে চোখটা সবসময় ভালো থাকবে, চোখটা শুকিয়ে গেলে কিন্তু একদমই চোখটা ভালো থাকবে না। তাই সবসময় ভিজিয়ে রাখার জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ডস রয়েছে। এবার ফিলিংসের ব্যাপার রয়েছে, কান্না আসে, দুঃখে আসে, আনন্দে আসে, তার জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থেকে প্রচুর জল তখন বেরোয়, এখানে এসে জমে। এবার এখানকার গ্ল্যান্ড পাউচ যেটা রয়েছে সেটা খুব ছোটো, এক্সেস যখন জল হবে তখন চোখ দিয়ে যদি বেশি ফ্লো হয় তাহলে চোখ কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবে। আর সেই জন্য এই চোখের এই পাউচের সঙ্গে ডাইরেক্ট নাকের চ্যানেল করানো আছে, সেই জন্য কাঁদলেই দেখবে নাক মুছতে আরম্ভ করে দিচ্ছে, কারণ চোখের জল এক্সট্রা যেটা সেটা নাকের জল হিসাবেই বেরোবে, মানে নাকের সঙ্গে চ্যানেল করা আছে। এক্সেস যেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ক্ষরণ হবে সেটা চোখ দিয়ে তখন না বেরিয়ে বাকিটা নাক দিয়ে বেরিয়ে যাবে। তো এটাও রয়েছে, তার মানে আমাদের লাইসোজাইম থাকার জন্য, আমাদের চোখের যে কোনো রোগ জীবাণুর হাত থেকে বাঁচানোর জন্য এটা রয়েছে। সঙ্গে সঙ্গে ধরো চোখটাকে ভিজিয়ে রাখা, এই ধরনের ধুলোবালি ময়লা সেটাকে বারবার ওয়াশ করা প্রত্যেক দিনকার বেসিসে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কন্টিনিউ করে চলেছে চোখ। তো এই মোটামুটি বিষয়বস্তু আমাদের চোখের সঙ্গে ছিল। এর থেকে বেশি যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে তোমরা ক্লাস 11-এর যে নার্ভাস সিস্টেম যে প্লেলিস্ট রয়েছে, ক্লাস 11-এর প্লেলিস্টটা থেকে তোমরা চোখ সম্পর্কে আরও ডিটেলে জানার যদি আগ্রহ থাকে তাহলে সেখানকার, এখন আপলোড হয়নি, আপলোড হবে, তো তার জন্য একটু ওয়েট করো, সেই জায়গা থেকে তোমরা ডিটেলে আরও দেখতে পারো। তো এই মোটামুটি বিষয়বস্তু ছিল আমাদের আজকের। এর পরবর্তী অংশে আমরা অন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লেলিস্ট ফলো করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো সব পেয়ে যাবে। এই মোটামুটি বিষয়বস্তু দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।